এলাকাতে যেহেতু ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা সবাই একটা আতঙ্কে আছি। আপনারা অনেক সাংবাদিক, অনেক নিউজ সবাই এসেছে এটার তথ্যগুলো জানার জন্য। আসলে আমরা তো মূলত সব ঘটনা জানি না, ওরা তো ভাড়া থাকতো, আমাদের এলাকারও কেউ হয় না বা আমাদের পরিচিত কেউ না বা আমাদের প্রতিবেশী আত্মীয়স্বজন কেউ না, যার কারণে আমরা আসলে কিছুই জানি না, ওদেরকে চিনিও না। তো যতটুকু জানলাম মানুষের মুখে মুখে, ততটুকুর মধ্যে এটুকু জানলাম যে যে স্বামীটা স্ত্রীকে হত্যা করলো, তারপর নিজের 3 সন্তানকে আবার শালা ওনাকে হত্যা করলো। উনি নিজে নাকি হত্যা করে ফোন দিয়ে জানাইছে পরিবারকে যে শেষ করে দিচ্ছে, এখন আমাকে আর পাবি না। তারপর তো উনি নিখোঁজ, ওনাকে আর পাওয়া যাচ্ছে না। তো আসলে মানুষ এটা তো ঠিক না। একটা হয়তো ওয়াইফের সাথে কোনো সমস্যা থাকতে পারে, ওয়াইফের উপর প্রতিশোধ নিতে পারে, কিন্তু সন্তানগুলো কী দোষ করছে? সন্তানকে মারার আগে কি একবারও চোখের সামনে ভাসলো না সন্তানের মুখ, বা বাবা বাবা বলে ডাকতো? মানুষ এটা আসলে খুবই এটা নিতে পারি না। নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। আমরা যতটুকু জানি যে বাবার কাছে মেয়েরা হচ্ছে রাজকন্যা, বা আল্লাহ তাআলা বলছে যে যার ঘরে 3টা কন্যা সন্তান থাকবে সে বেহেশতে নাকি তার জন্য 3টা দরজা খুলে যাবে। তো সেই বেহেশতগুলোকে যে একজন বাবা কিভাবে হত্যা করছে, এটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার, কষ্ট লাগে শুনলে। এরকম ঘটনা এর আগে আমরা কখনোই দেখিনি, বা এই যে সামনে যে ঘটনা দেখে মানুষ শিক্ষা নিল, এইসব ঘটনা দেখে মানুষ শিক্ষা নেয়। তাদের উদ্দেশ্যে যারা বাবা আছে বা ফ্যামিলি জন আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে চান? আসলে এই কাজগুলো যারা করছে এটা ঠিক করছে কিনা? আমার কথা হচ্ছে, যে খুন করে সে তো এটা অন্তত জানে খুনের বদলে কিন্তু খুনই হয়, বা ওনার ফাঁসি হবে, ও তো বেঁচে থাকবে না। একটা মানুষ যখন এটা ভাবে যে আমি ওনাকে মারবো, খুন করবো, আমাকেও তো এইভাবে খুন করা হবে, এটা ভাবলেই তো সে আর এই কাজটা করতে পারে না। তাছাড়া এর বিচার যদি ভালোভাবে করা হয়, কঠোরভাবে সবার সামনে একদম বিচার করা হয়, তাহলে নেক্সটে অন্য কেউ এই কাজ করার সাহস পাবে না। যে আপনার একটা ইন্টারভিউতে আমরা দেখলাম যে আপনি ওই পরিবারের মৃত্যুর কথা হেসে হেসে বলতেছিলেন। আসলে আপনি কি সবসময় হাসেন নাকি ওই ঘটনা শুনে হাসতেছেন? আচ্ছা, এটা আমি এখন বলি। আসলে কি হঠাৎ করেই সব সাংবাদিকের সামনে আমি ইন্টারভিউতে আসবো আমি ভাবতে পারি নাই। আর বিশেষ করে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে নূর কেমন আছো, আমি না হেসে উত্তর দিই। আর যেহেতু ওনারা আমাদের আত্মীয় স্বজন না, প্রতিবেশীও না, বা আমার আপন কেউ, কাছের কেউ না, অচিনা, আমি জীবন ওদেরকে চিনি না, দেখি নাই, শুধু ঘটনা শুনে দেখতে গেছি ওইখানে, বা আমি কান্না করবো বা এরকম পরিস্থিতিতে আমিও ছিলাম না। কিন্তু আসলে ঘটনাটা শোনার পর তো কষ্ট পেয়েছি। আর যখন আমি ক্যামেরার সামনে আসি, আমি সবসময় ক্যামেরার সামনে যখন কথা বলি না, আমার মুখে একটু একটু হাসি বা একটু নার্ভাস, একটু অন্যরকম থাকি, কষ্ট বা কান্নাটা আমার তখন ভেসে ওঠে নাই। আসলে আমি সবার সাথেই হেসে কথা বলি। আর ওইখানে সবাই প্রায় পরিচিত ছিল, সবাই জিজ্ঞাসা করতেছিল নূর আপু কেমন আছো। তো যখন ভিডিও অন করার টুকু সবাই দেখছে, কিন্তু ভিডিওর বাইরে আশেপাশে সবাই দেখে বলতে আপু কেমন আছো, হ্যাঁ ভালো, ওইটা বলতে গিয়ে এইখানে যখন কাহিনী বলতে গেছে আমার মুখে একটু হাসি ছিল, ওইরকম টোন। এটা নিয়ে অনেকে কমেন্ট করছে যে আমি নাকি হাসতেছি, আমি কেমন, তুমি তো জানো তো হাসতেছো। আজ আমি কথা বলতে গেলে হাসি। আসলে আমার হাজার কষ্ট থাকলে আমার মুখ দেখলে বোঝা যায় না যে আমি কষ্টে আছি। আচ্ছা আপু, যে আসলে আপনি যে পরকীয়ার উদ্দেশ্যে, মেয়েরা যে পরকীয়ার কারণে আমরা শুনলাম যে স্বামী তার স্ত্রী সন্তানদেরকে মেরে ফেলছে, যে মেয়েগুলো আসলে স্বামীর কষ্ট দেখেও বোঝে না, কষ্ট বোঝে না, পরকীয়া করে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? পরকীয়ার কথা বলতে গেলে একটা কথা বলা যায়, একটা মেয়ে যখন পরকীয়া করে বা একটা হাজব্যান্ড আদার্স অপোজিট যে মানুষটা বিপরীতে, উনি কিন্তু বুঝতে পারে বিষয়টা। তো যখন বুঝতে পারে তখন ওই পথ থেকে ওনাকে ফিরিয়ে আনাটাই ভালো। আর যদি দেখে ফিরাতে পারতেছে না বা কোনোভাবে সম্ভব না, অবশ্যই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকলে কিন্তু মানুষ পরকীয়াতে যায় বা যেটাই হয়। তাহলে আমি মনে করি যে পারিবারিকভাবে এটা ডিভোর্স হয়ে যাওয়াটা ভালো। তারপরে আমার যাকে ভালো লাগতেছে না, যার সাথে আমি থাকতে পারবো না, তাকে ডিভোর্স দিয়ে এসে তুমি অন্য জায়গায় বিয়ে করো। কিন্তু স্বামী থাকাকালীন অবস্থায় বা ওয়াইফ থাকাকালীন অবস্থায় তুমি পরকীয়া করবা, বা এটা ঠিক না, এটা আমি কখনোই সাপোর্ট করি না।